বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মা মারা যাওয়ার 2 মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে। আমাকে ফুপুর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসা হয়নি, বরং দিয়ে যাওয়া হয়। মা নাকি তখন আমাকে বেশ আদর করতো, ভালোবাসতো। বাবা তখনও 2 চোখে দেখতে পারতো না আমায়। আমার যখন 2 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের জন্ম হয়। ওর জন্মের পর থেকে মা আমাকে আর ভালোবাসতো না। আমি আস্তে আস্তে বড় হতে থাকি, আর দুনিয়া কতটা সহজ সেটা বুঝতে পারি আমি। আমি যখন থেকে দৌড়াতে শিখেছি, তখন থেকে কাজ করতেও শিখেছি আমি। দাদি আমাকে দেখলেই তুচ্ছাই করতো, অকথ্য ভাষায় গালাগাল করতো। সে নিজে মেয়ে হয়েও মেয়ে পছন্দ করে না। আমার অপরাধ ছিল আমি মেয়ে হয়ে জন্মেছি। দাদা ছিল না, তাই দাদার ভালোবাসাও বুঝিনি কখনো। বেঁচে থাকলে সেও হয়তো সকলের মতোই আচরণ করতো। স্কুলে যাওয়ার বয়সে বাড়ির অর্ধেক কাজ আমি করতাম। এভাবেই আমার দিন কাটতে থাকে। আমি বড় হই, স্কুলে গেলে বাড়ির কাজ করতে পারবো না, তাই স্কুলে যেতে দিতে চাইতো না। কোনো আত্মীয়ের বাড়িতে যেতে দিত না। এসএসসি পরীক্ষার পর আর পড়াই হয়নি। বাইরের দুনিয়া সম্পর্কে আমার ধারণা খুবই কম। নাদিয়া আবার থামে। কান্নার গলায় গলা আটকে আছে। এদেরকে ভেতরে নিতে হবে, আবার পানি খাওয়া প্রয়োজন। বেড থেকে উঠে দাঁড়ায় পানি খাওয়ার জন্যে। পরের ঘটনা জানার আগ্রহে নাদিয়ার দিকে তাকিয়ে থাকে উদয়। নাদিয়ার গ্লাসে পানি ঢেলে খেতে শুরু করে। খাওয়া শেষে গ্লাস রাখতে গেলে উদয় নিজেও পানি খেতে চায়। নাদিয়া গ্লাসের পানি ঢেলে উদয়কে দেয়, আবার এসে বসে উদয়ের সামনে। তাকিয়ে থাকে বাহিরের দিকে। উদয়ের তট সইছে না পরের ঘটনা জানার জন্য। বড় ঘটনা বলো। শুনবেন? উদয় মাথা ঝাঁকিয়ে স্বীকার করে। বিরক্ত লাগছে না? বড় ঘটনা বলো। নাদিয়া মনে মনে একটু হাসে। ওকে 2 চোখে দেখতে পারে না, এখন আবার ওর কথা শোনার জন্য তাড়া দিচ্ছে। আমার একটা ভাই, একটা বোন আছে। ভাই আমার থেকে 2 বছরের ছোট, আর বোন 5 বছরের। বাবা মা ওদের খরচ বহন করতে পারলেও আমার পেছনে খরচ করার মতো টাকা পয়সা তাদের কাছে নেই। আমার অর্ধেকের বেশি খরচ ফুপা দেন। আমার কাপড়, তেল, সাবান, শ্যাম্পু ওনারাই কিনে দেন বছরে 2 বার। আমার বাবা আমাকে বছরে 2 সেট কাপড় কিনে দেয় না। কোনো কিছুর প্রয়োজন হলে আমি কখনো তাদের মুখ ফুটে বলতেও পারিনি। আমার ভাই আমার থেকে বয়সে ছোট হয়েও আমার গায়ে হাত তুলতো প্রায় সময়। বাবা মা দেখতো, কখনো কিছু বলতো না। আমারও আস্তে আস্তে সবকিছুর অভ্যেস হয়ে গিয়েছিল। মানুষ অভ্যাসের দাস। আমিও তার বিপরীত নই। বাড়ির কোনো কাজে আমার মা বোন হাত দিত না। সব কাজ আমায় একা করতে হতো। আমার বোন রোদে কোনো কাজ করলে ওর স্কিনে ট্যান পড়ে যাবে, হাত পায়ের নখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, হাত পা রুক্ষ হয়ে যাবে, ওর সৌন্দর্য কমে যাবে, তাই তার কাজ করা নিষেধ। আমার আবার এসব কিছুই হয় না, কারণ আমি তো মানুষই না, রোবট আমি। তাদের কথা, আচরণ সবকিছু থেকেই আমি মুক্তি পেতে চাইতাম চিরদিনের জন্য। কত শতবার কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলাম আমাকে যেন আমার মায়ের কাছে নিয়ে যায়, কিন্তু আল্লাহ তো নেয়নি। মাকেও বলেছি আমাকে তোমার কাছে নিয়ে যাও, সেও নেয়নি। এই স্বার্থপর দুনিয়ায় আমার আপন বলতে ছিল শুধুমাত্র ফুপু আর ফুপা। তারা একটু ভালোবাসতেন আমায়। অনেকবার আমায় তাদের সাথে নিয়ে যেতে চেয়েছে, তবে বাবা মায়ের কারণে নিতে পারেনি। আমি না থাকলে তো তাদের বাড়ির কাজ করার মানুষ থাকবে না। অন্য কোনো প্রয়োজনে আমাকে না লাগলেও কাজ করার জন্য হলেও আমাকে তাদের প্রয়োজন। আমাদের পাড়ার বেশিরভাগ মানুষ আমার নাম ধরে ডাকে না। আমাকে ডাকার জন্য তাদের কাছে বিভিন্ন নাম আছে, সেই সব নামেই ডাকে। তাতে আফসোস নেই আমার। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমি সবটা। ভাগ্য যেখানে নিয়ে যায় আমায়, যেখানে জন্মদাতা পিতাই ভালোবাসেনি আমায়, সেখানে অন্যদের কাছ থেকে ভালোবাসা আশা করিইনি কখনো আমি। সৎ মা, ভাই বোন, অন্যদের কি দোষ দেব আমি? দোষ তো আমার কপালের। আমি অন্যদের দোষী ভাবি না। আমি তাদের দোষও দেখতে পাই না। আমার সৎ মা তার সন্তানদের ভালোবাসেন, তাদের জন্য অনেক কিছু করেছেনও। এখানে তার তো কোনো দোষ দেখতে পাই না আমি। সে কেন সৎ মেয়েকে দেখবে, ভালোবাসবে? কেন সৎ মেয়ের পেছনে টাকা খরচ করবে সে? বাবা কেনই বা একটা খুনি রাক্ষসীর পেছনে নিজের রক্ত পানি করা, ইনকাম করা টাকা খরচ করবে? আমি এখানে তাদের কোনো ভুল দেখতে পাই না। ভুল ছিল আমার জন্ম নেয়া। আমার জন্ম নেয়া উচিত হয়নি। আমার আমার জন্য কতগুলো মানুষ কষ্ট পেয়েছে। কত কতজন প্রিয়জন কেড়ে নিয়েছি কতজনের কাছ থেকে আমি। তাদের চোখের পানি ঝরিয়েছি। একজনকে একজনকে আশাহত করেছি। একটু থেমে লম্বা করে শ্বাস নেয়। আপনি বলেন না আমি লোভী? সেটা ঠিকই বলেন। আমি আসলে ভীষণ লোভী আমি। একটু ভালো থাকার লোভে কত কেঁদেছি আমি জানেন? ওই দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেতে কত শতবার কেঁদেছি। প্রাণপণে চেয়েছি কেউ আসুক, আবার চিরদিনের জন্য ওখান থেকে নিয়ে যাক। আমারও তো সাহস কোনোদিনও ছিল না যে একা একা বাড়ি ছেড়ে চলে যাব আমি।
আমি চাইতাম আমার বিয়ে হয়ে যাক, তবে হতো না। কেন জানেন? কারণ বিয়ে হয়ে গেলে আমার বাবার বাড়িতে কাজের বুয়া থাকবে না। বাড়িতে অত কাজ কে করবে? অভাবের সংসারে কাজের বুয়া রাখা তো সম্ভব নয়। তাই শত শত বিয়ে আসলেও আমার মা রাজি হয়নি কখনো। আর আমার ব্যাপারে আমার বাবা বরাবরই উদাসীন। আমাকে নিয়ে তার কখনো কোনো মাথা ব্যথা ছিলই না। সে আমায় পছন্দ করে না। আমি তার সামনে যাই, এটা তার পছন্দ নয়। আমি কখনো দেখিনি আমার বাবা আমার জন্যে ৳১ দামের একটা চকলেট কিনে নিয়ে এসেছে। অথচ ভাই-বোনের জন্য কত কিছু নিয়ে আসতো। আমার হাতে কখনো এক গ্লাস পানি খায়নি। অথচ জগ কলস ভরে ঘরে পানি দিতাম সেই আমি। সেই পানি খাবে, কিন্তু আমি ঢেলে দিলে পানি খাবে না। ৩ বেলা আমার হাতের রান্না খাবে, তবে আমি বেড়ে দিলে সেটা খাবে না। জীবনে যা, যা হারিয়েছি আর যা, যা পেয়েছি সেসবের জন্য আমার আর কোনো অনুভূতি নেই। সবকিছু এখন একই রকম লাগে আমার কাছে। বিয়ের দিন রাতে খাওয়ার পর মা জানালো রাতে আমার বিয়ে। ১ম এ বেশ অবাক হয়েছিলাম আমি। পর মুহূর্তে খুশি হয়েছিলাম বেশ, জানেন? জাহান্নাম থেকে মুক্তি পাবো সেজন্য। কিন্তু একটু পরে আমার মনে হয়েছিল ছেলেটা কি ভালো হবে? যে মা আমাকে এতদিনেও বিয়ে দিতে রাজি হয়নি, সে কিভাবে আমায় বিয়ে দিতে রাজি হলো এখন? ছেলেটা কি করে? ভালো তো? আমার মনে নানা রকম ভয় সৃষ্টি হয়। যার কারণে আমি বলেছিলাম আমি বিয়ে করতে চাই না এখন। এটা শোনার পর মা অনেক রেগে যায় আর আমাকে চড় মারে দুটো। অকথ্য ভাষায় গালাগাল করে। আর জানায় আমাকে বিয়ে করার বিনিময়ে বরপক্ষ হতে আমার মাকে ৳১০,০০,০০০ দেওয়া হবে। সেই টাকায় নিজের মেয়েকে বিয়ে দেবে, ছেলেকে বাইক কিনে দেবে। মায়ের এখন কথায় আমি আর দ্বিমত করিনি কোনো। তাদের সংসারে উন্নতি হবে, আমাকে সমুদ্রে ভাসিয়ে তারা সুখে থাকবে। থাকুক না, সমস্যা কি তাতে? আমাকে তারা গরু ছাগলের মতো ৳১০,০০,০০০ কাছে বিক্রি করে দেবে। যেখানে আমার জন্মদাতা পিতা চুপচাপ বসে সবকিছু দেখছে। কিচ্ছু বলেনি। যেখানে জন্মদাতা পিতা আমায় ভালোবাসে না, সেখানে সৎ মায়ের ভালোবাসা পাওয়া তো বিলাসিতা। আমি জানতাম না আমার হবু বর দেখতে কেমন, সে মানুষ হিসেবে কেমন। পাগল, নেশাখোর, প্রতিবন্ধী নাকি অন্য কোনো সমস্যা আছে? ধনী পরিবার নাকি গরিব, আমাকে সে দেখেছে নাকি না দেখেই বিয়েতে রাজি হয়েছে? নিশ্চয়ই ধনী পরিবার হবে, না হলে ৳১০,০০,০০০ দিত না। কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম। আর কোনো প্রতিক্রিয়া করিনি, আসেইনি ভেতর থেকে। তারপর ভাবলাম যাই হোক, এখান থেকে তো মুক্তি পাবো। হাঁপিয়ে উঠেছিলাম আমি ওই বাড়িতে। একটু ভালোবাসা পাওয়ার লোভ জাগলো মনে। শ্বশুরবাড়ির মানুষজন যদি ভালো হয়, আমাকে যদি একটু ভালোবাসে, আমার বাবা আমার বাবা হিসেবে যতই খারাপ হোক, বর হিসেবে সে দু দুবারই ভালো ছিল। আমার বড় হয়তো আমায় ভালোবাসবে। সেদিন মনের মধ্যে অনেক লোভ জেগেছিল, জানেন? ভালোবাসা পাওয়ার লোভ। তারপর আপনারা গেলেন। আমাকে বউয়ের সাজে সাজানো হলো। কাজী সাহেব এলো, বিয়ে পড়াতে যা, যা বলে সেগুলো বলল। তার একটা কথাও আমার কানে প্রবেশ করেনি। আমি শুধু অপেক্ষা করছিলাম ওই বাড়ি থেকে বের হওয়ার। আপনার নামটাও আমি জানতাম না। কাজী সাহেব বলেছিলেন, আমি শুনতে পাইনি। তারপর কবুল বলতে বলা হলো, আমি সেটাও শুনতে পাইনি। তারপর উষা আপু আমার মৃদু ধাক্কা দিয়ে কবুল বলতে বললেন। সাথে সাথেই বলে দিয়েছিলাম আমি। পরপর ৩ বার কবুল বলে সেদিন আমি নাজমুল হকের মেয়ে থেকে অন্য কারো বউ হয়েছিলাম। বিদায়ের সময় আমি আপনাকে দেখলাম। বিশ্বাস করুন, আপনার এমন অবস্থা দেখে আমার একটুও খারাপ লাগেনি, আফসোস হয়নি আমার। আপনাদের টাকা, পয়সা, গাড়ি, বাড়ি দেখে খুশিও লাগেনি আমার। বরং ওই বাড়ি থেকে বিদায় নিয়ে সারা জীবনের জন্য চলে এসেছি, তাতেই আনন্দ লাগছিল আমার। কনে বিদায়ের সময় সব মেয়ে কাঁদে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার কান্না আসেনি, একটুও আসেনি। আমি শেষবারের মতো মা, বাবা, ভাই বোনের দিকে তাকিয়েছিলাম। টাকা পাওয়ার আনন্দে মায়ের চোখ মুখ ঝলমল করছিল। বাইক পাবে সেই আনন্দে ভাইয়ের মুখে হাসি ছিল। স্বর্ণের গহনা হবে সেই আনন্দে বোনের মুখে হাসি ছিল। আমাকে চোখের সামনে আর দেখতে হবে না সেই আনন্দে বাবার চোখে মুখে আনন্দের ছাপ দেখেছিলাম আমি। তার ঘাড় থেকে বোঝা নেমে গেছে। ২২ বছর ধরে গলায় আটকে থাকা কাঁটা নেমে গেছে। সকলের চোখে মুখে সে কি আনন্দ! আমারও অনেক আনন্দ অনুভব হয়েছিল। মা বলেছিল বিয়ের পর আমি জীবনেও আর ওই বাড়িতে পা রাখতে পারবো না। সেই রাতটাই ওই বাড়িতে আমার শেষ রাত। তারপর চিরদিনের জন্য বিদায় নিয়ে আপনার সাথে এক পা করে ও বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি। উদয় ও নাদিয়া একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। নাদিয়ার চোখে টলমলে পানি। উদয় শান্ত দৃষ্টিতে দেখে চলেছে নাদিয়াকে। নিজের জন্মদাতা পিতা
কারোর সাথে এমন করতে পারে? উদয় তো নাদিয়ার ব্যাপারে অন্য কিছুই ভেবেছিল। বিয়ের জন্য রওনা হওয়ার পর উদয় জানতে পারে মেয়ে পক্ষকে 10 লক্ষ টাকা দিতে হবে। আবার বিদায়ের সময় কেউ কান্না করেনি, উল্টো সকলের চোখে মুখে খুশি উপচে পড়ছিল। নাদিয়াও কান্না করেনি, একদম চুপচাপ ছিল। কোনো মেয়ের যদি প্রণয়ের মাধ্যমেও বিয়ে হয়, সেই মেয়েও বিদায়ের সময় কান্না করে। পুরো পরিবার মেয়ের বিদায় কান্না করে। অথচ উদয় নাদিয়ার বিয়ের পরে প্রথম দেখা ওদের দুজনার। বিয়ের আগে উদয়কে নাদিয়ার একটা ছবি দেখতে দেওয়া হয়েছিল। উদয়ের আগে ক্ষোভে দেখেনি সেই ছবি। নাদিয়ারও হয়তো উদয়ের ছবি দেখেনি, নাকি দেখেছে উদয় জানতো না। নাদিয়া যখন কান্না না করে উদয়ের সাথে এগিয়ে যাচ্ছিল, তখন উদয়ের নাদিয়ার উপর অনেক রাগ ক্ষোভ জন্ম নেয়। উদয় ভাবতে থাকে নাদিয়ার টাকা পয়সার লোভে ওকে বিয়ে করেছে। যেখানে বিয়ে করার বিনিময়ে প্রথমে 10 লক্ষ টাকা দিতে হয়েছে, সেখানে নাদিয়া আর ওর পরিবার কতটা লোভী তা বলার অবকাশ নেই। এমনিতেই উদয় মেয়ে মানুষ সহ্য করতে পারে না, তার উপর এমন মনোভাব জন্ম নেওয়ায় আরও সহ্য করতে পারছিল না। তবে অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে রেখেছিল। কিন্তু আজকের ওর এই ভুল ধারণা ভেঙে গেল নাদিয়ার সব কথা শুনে। কিন্তু এইসব কথা কি সত্যি নাকি মিথ্যে কাহিনী বানিয়ে বলছে? দোটানায় পড়ে নাদিয়া উদয়ের দিকে পিঠ করে বসে, শাড়ির আঁচল সরিয়ে লম্বা ব্লাউজ একটু উপরে তোলে। নাদিয়ার পিঠ দেখে উদয়ের চোখ বড় বড় হয়ে যায়। আতঙ্কিত হয়ে বা হাত বাড়িয়ে নাদিয়ার পিঠ ছুঁয়ে দেয়। উদয়ের ছোঁয়া পেয়ে কেঁপে উঠে নাদিয়া, দ্রুত সরে যায়। নিজেকে ঠিকঠাক করে উদয়ের দিকে ঘুরে বসে। আবার এরকম হয়েছে কিভাবে? কে করেছে? ওই যে লোভ, লোভের কারণে এমন হয়েছে। বিয়ের 2 দিন আগে রাতের বেলা ভুল করে হাত ফসকে রান্না করা ডাল পড়ে গিয়েছে। বেশি না, অল্প। তাই আমাকে রাতে খেতে দেওয়া হয়নি। এমনিতেও প্রতিদিন আমায় 2 বেলা খেতে দিত, সকালে আর রাতে। আমি নাকি ভাত বেশি খাই, তাদের খাবার অপচয় করি আমি। দুপুরে খাইনি, রাতেও না খাওয়া, খিদে আমার পেট চোচো করছিল। রাতে পানি খেয়ে পেট ভরিয়ে নি। ভাতের খিদে কি আর পানিতে ভরে? আমার পেটে তখন আগুন ধরে গিয়েছে খিদের কারণে। রাতটা কোনোভাবে কেটে যায়। রোজকার মতো ভোরে ঘুম থেকে উঠে কাজ করতে থাকি। খিদের কারণে আমার হাত পাও থরথর করে কাঁপছিল। কোনো কাজই ঠিক মতো করতে পারছিলাম না। গোয়াল থেকে গরু ছাগলগুলো বের করে খেতে দিয়ে আগে রান্না বসাই। আমার পেটে তখন এতই খিদে যে মনে হচ্ছিল পৃথিবীর সব খাবার আমি একাই খেতে পারবো। রান্না শেষ হয়, মাকে খুঁজলাম, পেলাম না। হয়তো প্রতিবেশীদের বাড়িতে গেছে হাঁটতে। আমার নিজের হাতে খাবার বেড়ে খাওয়া নিষেধ, কিন্তু খিদে সহ্য করতে না পেরে রান্নাঘরে বসেই খাবার বেড়ে খেতে শুরু করি। আমি শেষ লোকমা মুখে দিই আর মা রান্নাঘরের সামনে এসে দাঁড়ায়। আমাকে খাবার খেতে দেখে তার শরীরে আগুন ধরে যায়, তেড়ে আসে আমার দিকে। শেষের লোকমাটা আমার আর গেলা হয় না, মা গলা চেপে ধরায় মুখ থেকে বেরিয়ে যায়। তার অনুপস্থিতিতে অনুমতি ছাড়া ভাত খাওয়ার জন্য আমার মারধর করে সে। খুন্তি গরম করে পিঠে চেপে ধরে। জামার উপর দিয়ে না ধরলে বোধহয় পিঠের চামড়াই উঠে যেত আমার সাথে সাথে। একটু সাহস দেখিয়ে নিজের হাতে খাবার বেড়ে খাওয়ার পুরস্কার সেটা। শেষের কথাগুলো হেসে হেসেই বলে। উদয়ের চোখ মুখ রাগে শক্ত হয়ে আসে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? ভাত খাওয়ার জন্য কেউ এভাবে মারে? মানুষ না জানোয়ার? তোমাকে এরকম ভাবে মারে, নির্যাতন করে? তোমার বাবা চাচা কিছু বলো না? আমি মরে গেলেও আমার বাবার কিচ্ছু যায় আসে না। আর চাচার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তাদের সাথে আমাদের কখনো কথাও হয় না। বাড়তি ঝামেলা কে চায়? আমার যাই হয়ে যাক না কেন, তাদের কিচ্ছু যায় আসে না তাতে তাদের। ওনারা তোমাকে ভালোবাসে না? নাদিয়া হাসে। ভালোবাসা সে তো আপনি সকলের কাছ থেকেই পেয়েছেন। আর আমি তো কখনোই কারো ভালোবাসা পাইনি। ভালোবাসার জিনিসটা বোধহয় আমার জন্যে নয়। আমাকে ভালোবাসা নিষেধ। তারা কেন ভালোবাসবে আমায়? আমাকে ভালোবেসে তো তাদের কোনো লাভ নেই, উল্টো ক্ষতি হবে। আমাকে ভালোবাসলে অন্তত একটু খেতে দিতে হতে পারে। এত ঝামেলার কোনো মানে হয়? হয় না তো। তারাও করেনি। মায়ের এমন ছোটখাটো উপহার গ্রহণ করার অভ্যেস আছে আমার। এইসব কিছুতে এখন আর খুব একটা কিছু হয় না আমার। জন্মের পর থেকে কষ্টকে আলিঙ্গন করে বড় হয়েছি আমি। এখন আর কোনো কিছুতেই সহজে কষ্ট পাই না। ওই মহিলার সাহস কিভাবে হলো তোমাকে কিভাবে মারার? ওদের সব কথার নামে আমি নারী নির্যাতনের কেস করব। ওই মহিলার কত বড় সাহস! ওদের চৌধুরী বউর গায়ে হাত দেয়। নাদিয়া চোখ বড় বড় করে তাকায়, পর মুহূর্তেই হেসে বলে, তখন তো আপনার বউ ছিলাম না। এখন তো বউ হয়েছে, এখন তো মারেনি। তাও কেস করবো আমি। লোভী মহিলা টাকার জন্য তোমাকে এরকম একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ওই মহিলা তো তোমাকে টাকার বিনিময়ে কোনো খারাপ চক্রের কাছে বিক্রি করে দিতে দুবার ভাবতো না। রাগে ফোঁস করতে থাকে উদয়। নাদিয়ার মুখের দিকে তাকায়, বরাবরের মতো সরল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তে নাদিয়া চোখ নামিয়ে নেয়। উদয় গভীরভাবে দেখতে থাকে নাদিয়াকে। মেয়েটা এই বয়সে এত কষ্ট সহ্য করেছে,
সবই মা না থাকার ফল। নিজের মা যদি থাকতো মেয়েকে আগলে রাখতো, যত্ন করে মাথায় পিঠে হাত বুলিয়ে খাবার খাওয়াতো, দুটো ভাত খাওয়ার জন্যে মারতো না, ভাত নিয়ে পিছে পিছে ঘুরতো খাওয়ানোর জন্য, রোদে পুড়ে কাজ করতে দিত না, হাত মুখ রোদে পুড়ে ট্যান পড়ে যেত না। এরকম অক্ষম ছেলের সাথে বিয়ে দিত না। উদয়ের নিজের উপরই নিজের রাগ উঠে। নাদিয়ার সম্পর্কে না জেনে কত কিছু বলেছে, কত কষ্ট দিয়েছে, মেয়েটা চুপচাপ শুনেছে, কিছু বলেনি। উদয় দ্বিতীয়বার প্রমাণ পেল মানুষ অতি কষ্টে নিজেকে পাথরে পরিণত করে। প্রথমবার দেখেছিল নিজেকে, আর দ্বিতীয়বার নিজের বউকে। দুজনের জীবনে অনেক বড় বড় আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। ভাগ্যের ফেরে দুজনের কপাল জুড়ে গেছে। পার্থক্য শুধু উদয় কষ্ট পাচ্ছে ১.৫ বছর ধরে, আর নাদিয়া ২২ বছর ধরে। মেয়েটার ধৈর্য শক্তি আসলে অনেক বেশি। উদয় পেছনের দিকে গিয়ে বেডসাইড টেবিলের উপর থেকে মেডিসিন বক্স হাতে নেয়। বক্সের ভেতর থেকে একটা বার্নিং মলম বের করে। ১৫ দিন আগে হাত ফসকে ডান পায়ের উপরে গরম কফি পড়ে গিয়েছিল, তখন মলমটা আনা হয়েছিল। তবে উদয় দুবারের বেশি ব্যবহার করেনি। নাদিয়ার দিকে বাড়িয়ে দেয় মলমটা। মুখটা খুলে দাও। নাদিয়া খুলে দেয়। পেছন ফিরে ঘুরে বসো। কেন? মলম লাগাতে হবে। ফসকে পুরোতে চামড়া উঠে গেছে। ঘুরে বসো। নাদিয়া মাথা ঝাঁকিয়ে না করে বলে, লাগবে না কিছু, ঠিক হয়ে যাবে কদিন পর। লাগবে কি লাগবে না সেটা আমি বুঝবো। তুমি ঘুরে বসো। নাদিয়া চুপচাপ বেড থেকে উঠে চলে যেতে নেয়। উদয় নাদিয়ার চোখ মুখ দেখে বুঝতে পারে ওর মতিগতি। বাম হাত দিয়ে খপ করে শাড়ি টেনে ধরে রাগী স্বরে বলে, কোথায় পালাচ্ছ? দিতে হবে না কিছু। হাত ধরে টেনে নিজের সামনে বসায়। এখান থেকে উঠলে খবর আছে তোমার। ব্লাউজ উপরে তোলো। হ্যাঁ। চিবিয়ে চিবিয়ে বলে। শুনতে পাওনি? ব্লাউজ উপরে তোলো। নাদিয়া তুলে না কাচুমাচু হয়ে বসে থাকে। উদয় ধমক দিয়ে বলে, কথাখানে যায় না? কাল আমি একটা তাড়াতাড়ি উপরে তোলো। না তোলা হবে না, খুলে ফেলো। নাদিয়া রসগোল্লার মতো বড় বড় চোখ করে ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় বাম হাত দিয়ে নাদিয়ার মুখের সামনের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, আমার মুখের দিকে না তাকিয়ে যা করতে বলেছি তা করো। আর তো ফিটিং ড্রেস কেন পরেছ? ঢিলেঢাল ড্রেস পরতে পারো না? এগুলো ছাড়া আর কোনো কাপড় তো নেই এখানে। আরে খোলো তো তাড়াতাড়ি, কাজ আছে আমার। বলে নিজেই শাড়ির আঁচল কাঁধের উপর থেকে নামিয়ে দেয়। মলম লাগানো শেষ হলে ব্লাউজ ঠিক করে নেয় নাদিয়া। দ্রুত বেড থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। নাদিয়ার যাওয়ার পানে তাকিয়ে পাশ থেকে টিস্যু পেপার নিয়ে হাতের অবশিষ্ট মলম মুছে নেয়। মাগরিবের আজান হচ্ছে এখন। কতগুলো দিন পেরিয়ে গেছে। উদয় গোধূলি দেখে না, ভোর হওয়া দেখে না, রাত জ্যোৎস্না বিলাস করে না। সবচেয়ে ছটফটে চঞ্চল দুরন্ত ছেলেটা এখন শান্ত হয়ে বেডে পড়ে থাকে। ইচ্ছে থাকলেও সাধ্য নেই কিছু করার। ঔষধের বক্সটা পূর্বের জায়গায় রেখে দেয়। প্রহর বোধহয় এসে গেছে বাড়িতে, এখনই দৌড়ে আসবে এই রুমে। তারপর ফিজিওথেরাপির নামে ওর উপর টর্চার শুরু করবে। ফোনটা হাতে তুলে নেয়, মেসেজ দেয় প্রহরের নাম্বারে। কোথায় তুই? সাথে সাথে রিপ্লাই আসে, রাস্তায় 10 মিনিট লাগবে। বাড়িতে আসতে হবে না, সবই মরে যায় আগে। কেন, কিছু লাগবে? হুম। কি লাগবে বলো। নাদিয়ার জন্য ড্রেস। কেমন? নরম কাপড়ের লং শালীন ড্রেস। কাল ভাবিকে সাথে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তার পছন্দ মতো। দরকার নেই, তুই তোর পছন্দ মতো নিয়ে আয়। আমার পছন্দ কি ভাবির পছন্দ হবে? হবে, তুই নিয়ে আয়। সাইজ? উদয় ব্যালকনির দিকে তাকায়। ও তো নাদিয়ার মাপ জানে না, একটু ঢিলাঢালা হলে সমস্যা নেই, আন্দাজ করে বলে। আর যা যা প্রয়োজন সেই সব ও মেসেজে জানিয়ে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশ পানে তাকিয়ে থাকে নাদিয়া। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে টুপটাপ পানি। ভেবে চলেছে অনেক কিছু। জীবনের প্রথম মনের ভিতর জমিয়ে রাখা কথাগুলো কাউকে বলল। ওর মনের কথা, কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না কখনো, তাই বলাও হয়নি কখনো। আজও নিজেই বলল। উদয়ও শুনতে চাইলো। বুকের ভিতর কেমন যেন হালকা ফিল হচ্ছে, যেমন ও কথাগুলো বলতে পেরেছে সেজন্যই কি হয়তো। রুমের ভিতর থেকে উদয়ের গলার স্বর ভেসে আসছে, বেলকনির ডোর লক করে ভেতরে আসো, মশা আসছে ভেতরে। উদয়ের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নাদিয়া। অনুভব করে ওর 2 পা জ্বলছে, মশার কামড় দিয়েছে 2 পায়ে, হাতেও দিয়েছে কয়েকটা। চোখ মুখ মুছে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। কোনো দিকে না থেকে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ল্যাপটপ ওপেন করে প্রহরের পাঠানো ফাইলসগুলো চেক করতে শুরু করে। উদয় রেগুলার অফিসে না গেলেও বাড়িতে বসে থেকে অফিসের কাজ করে। ডান হাতে লিখতে না পারলেও বাম হাতে লেখার অভ্যাস করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করে। বেশি জরুরি হলে অফিসে যায়। অক্ষম বলে যে সব দিক থেকে অক্ষম তা নয়। নিজের জেদ আর মনের কষ্টগুলোকে হাতিয়ার বানিয়ে আবারও অফিসে জয়েন করেছে। বাড়ির কেউ নিষেধ করেনি এই বিষয়ে। অফিসের কাজ বিজি থাকলে ডিপ্রেশন, হতাশা, ফ্রাস্ট্রেশন থেকে একটু হলেও দূরে থাকবে। নিজেকে সব দিক থেকে দুর্বল মনে হবে না। প্রহর বাড়ি ফেরে 9টার পরে।
দুই হাত ভর্তি শপিং ব্যাগ। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাকিয়ে আছে প্রহরের দিকে। এতগুলো শপিং ব্যাগ কেন, কার জন্য এনেছে? উম্মেহানি চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এতগুলো ব্যাগ কি এনেছিস? অনেক কিছু আম্মু, কার জন্য? যার প্রয়োজন তার জন্য। কার প্রয়োজন? এগুলো যার। উম্মেহানি চৌধুরী বিরক্ত হন ছেলের কথায়। মায়ের বিরক্তিতে কুঁচকে যাওয়া চোখ মুখ দেখে মুচকি হাসে প্রহর। এগুলো ভাবির জন্য, বুড়ো নিয়ে আসতে বলেছিল। ওহ, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, ক্লান্ত দেখাচ্ছি তোকে। মেয়েদের জিনিস কেনা অনেক প্যারা। আধা ঘন্টা ঘুরে ঘুরে কিনেছি এগুলো। দুই হাতের ব্যাগ উঁচু করে দেখায়, তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতরের দিকে চোখ যেতে দেখে উদয় ল্যাপটপে চোখ ডুবিয়ে বসে আছে। নাদিয়া ডিভানের উপর জড়সড় হয়ে বসে আছে। ব্রো আসবো? প্রহরের কথা শুনে উদয় নাদিয়া দুজনেই তাকায় ডোরের দিকে। উদয় কপাল ভ্রু কুঁচকে বলে, তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলে কবে থেকে? এই যে আজ থেকে। কেন? আগে একা ছিলেন, তাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। এখন তো আর একা না। কে জানে অনুমতি ছাড়া ঢুকে পড়ে কি দেখে ফেললাম। তারপর কি? কিছু না, যা যা নিয়ে আসতে বলেছিলেন নিয়ে এসেছি। বলেই সবগুলো ব্যাগ বেডের উপর রাখে। খেয়েছো? উদয় ভাইয়ের মুখের দিকে তাকায়। বড় ভাই তাকানো দেখে মিনমিন করে বলে, জিজ্ঞাসা করলাম রাতে খেয়েছো নাকি? রাত তো অনেক হয়েছে তাই। উদয় গম্ভীর স্বরে বলে, খেয়েছি আমি। তুই গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়। এক্সারসাইজ, করেছি আমি নিজে। ম্যাসাজ। করতে হবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? ডাক্তার কোনো প্রকার অনিয়ম করতে নিষেধ করেছে। আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আর এইগুলো চেক করে দেখো ঠিকঠাক আছে কিনা। বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। উদয় নাদিয়ার দিকে তাকায়, গম্ভীর স্বরে ডেকে উঠে নাম ধরে। নিজের নাম উদয়ের মুখে শুনে তড়িৎ গতিতে তাকায় বেডের দিকে। এদিকে এসো। নাদিয়া ডিভান থেকে উঠে এগিয়ে আসে বেডের কাছে। ব্যাগে তোমার ড্রেস আছে, বের করে আলমারিতে তুলে রাখো। আরও যা যা আছে ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দাও। শাড়ি চেঞ্জ করে এখান থেকে নরম কাপড়ের ড্রেস পরে নিও। নাদিয়া ব্যাগগুলোর দিকে তাকায়। এতগুলো ব্যাগ, আর এসব কিছু ওর? এতগুলো জিনিস? নাদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উদয় ধমক দিয়ে বলে। এখনো দাঁড়িয়েছো কেন? যাও দ্রুত। উদয়ের ধমকে চমকে উঠে নাদিয়া একটা একটা করে সবগুলো ব্যাগ হাতে নেয়। দ্রুত গিয়ে দাঁড়ায় আলমারির সামনে। ব্যাগ থেকে ড্রেস বের করে আলমারির একপাশে গুছিয়ে রাখে পরার জন্য এক সেট রেখে। গুছিয়ে রাখার পর ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে। এতগুলো ড্রেস যে, এগুলো দিয়ে ওর আগামী ৫-৬ বছর পেরিয়ে যাবে অনায়াসে। বাকি ব্যাগ খুলে দেখে মেয়েরই জিনিস আছে, সেগুলো গুছিয়ে রেখে দেয়। একটা ব্যাগ হাতে নিয়ে বেডের দিকে তাকাতেই দেখে উদয় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, চোখে মুখে গাম্ভীর্যতা বিদ্যমান। এই লোক হাসে না নাকি? এই বাড়িতে আসার পর ১ সেকেন্ডের জন্য উদয়কে হাসতে দেখেনি। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ব্যাগ হাতে শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুমে থাকা আয়নায় পর্দা সরিয়ে নিজেকে দেখে নেয়। গাঢ় নীল রঙের ড্রেসটা পরে বেশ মানিয়েছে। জামার কাপড়টাও আরামদায়ক। জামাটা পরার পর থেকে খুব হালকা লাগছে। ৪ দিন ধরে শাড়ি পরে ভালো লাগছিল না, এখন আরাম লাগছে। ব্যাগ থেকে ওড়নাটা বের করে মাথায় দিয়ে শরীর ঢেকে নেয়। শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুমের ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায়। তাকাতে চোখ দুটো নাদিয়ার উপর আটকে যায়। চোখের পলক ফেলতেও ভুলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার মায়াবী মুখের দিকে। গাঢ় নীল রঙের ওড়নার ভেতর দিয়ে যেন উকি দিচ্ছে এক মায়াবী পরী। উদয়কে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে নাদিয়া। দ্রুত এগিয়ে যায় ডিভানের কাছে। শাড়ি, ব্লাউজ, পেটিকোট ডিভানের উপর রেখে ভাঁজ করতে শুরু করে। উদয় তখনও নাদিয়ার দিকেই তাকিয়ে আছে, এখন যেন নিজের মধ্যে নেই। অচেনা এক জগতে প্রবেশ করেছে। অদ্ভুতভাবে ওর চোখ দুটো আটকে গেছে নাদিয়ার উপর। অদ্ভুত এক আকর্ষণ হচ্ছে নাদিয়াকে দেখে। ইচ্ছে করছে নাদিয়ার কাছে এগিয়ে যেতে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মায়াবী মুখশ্রীর অধিকারিণী রমণীর গাল দুটো। নাদিয়া ভাঁজ করা শেষে আলমারিতে তুলে রেখে দেয় কাপড়গুলো। উদয়ের দিকে তাকিয়ে দেখে এখনো তাকিয়ে আছে। নাদিয়া এদিক ওদিক চোখ বুলায়। এভাবে পলকহীন তাকিয়ে আছে কেন? ওর দিকেই তাকিয়ে আছে নাকি কিছু হয়েছে? আশেপাশে তো তাকাচ্ছে না, নড়াচড়াও করছে না। কিছু হয়নি তো আবার? হতেও পারে, অসুস্থ মানুষ তো। নাদিয়া দ্রুত বেডের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। উদয়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে। কি হয়েছে আপনার? চমকে ওঠে উদয়। গা ঝাঁকি দিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। দ্রুত চোখ সরিয়ে নিয়ে এই এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক নির্লজ্জের মতো কিভাবে তাকিয়েছিল। নাদিয়া কি ভাবছে কে জানে। নিজেই সারাদিন আমার সামনে আসবে না বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। সেই ওই কিনা এভাবে তাকিয়েছিল, ভাবা যায়। কি হয়েছে আপনার? কথা কেন বলছেন না? কি হবে? কিছু হয়নি। জমট সামনে থেকে আসবে না এখানে। কোথায় যাব? যেখানে ইচ্ছে যাও। আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই।
নাদিয়ার মুখ থেকে এমন কথা শুনে চোখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়, আবারও যেন হারিয়ে যায় নাদিয়ার মায়াবী মুখের ভিতর। নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমা এখন। নাদিয়ার ডিভাইনের কাছে এগিয়ে যায়, কোনো কথা না বলে চাদর টেনে শরীরটাকে ঢেকে শুয়ে পড়ে। এসির ঠান্ডা বাতাসে বেশ শীত করে রাতে। উদয় চোখ দুটো বন্ধ করে উপরের দিকে মুখ করে লম্বা এক শ্বাস টেনে নেয়। নাদিয়া এই বাড়িতে আসার পর থেকে কি যেন হয়েছে ওর। প্রহর উদয়ের রুমে আসে। আসতে পারি? উদয় ডোরের দিকে তাকিয়ে বলে। না। প্রহর ভেতরে প্রবেশ করে। উদয়ের মেসেজ অয়েলের বোতল হাতে তুলে নেয়। পা সোজা করো। বললাম তো আজকে করতে হবে না। এক বেলাও পাত করা যাবে না। এখন পা সোজা করো। উদয় পা দুটো মেলে দিয়ে বেডের সাথে আধা শোয়া অবস্থায় শয়। প্রহর উদয়ের ঢিলেঢালা ট্রাউজার ওর উপর তুলে দেয়। দুই হাতে অয়েল নিয়ে ডান পায়ে মেসেজ করতে শুরু করে। রোজকার মতন অফিসের আলোচনা জুড়ে বসে দুজন। 4 হাত পা মেসেজ করে দেয়, তারপর ধরে ধরে হাঁটাহাঁটি করে ওয়াশরুমে নিয়ে যায়, আবার এনে বেডে বসায়। ডোর ভিড়িয়ে দিয়ে কেউ রেস্ট নিয়ে গিয়ে। মেডিসিন খেয়েছো? হুম। তোমাকেও আর কাজ করতে হবে না, তুমিও শুয়ে পড়ো। আগামীকাল কিন্তু তোমার থেরাপি আছে, মনে আছে কি? মনে আছে। আচ্ছা, ঘুমাও তাহলে, আমি আসছি। বেডের উপর থেকে উদয়ের ল্যাপটপটা নিয়ে চার্জে লাগিয়ে দেয়, যদিও বেডে বসে থেকে এই চার্জে দেওয়া যায়। বাকি সবকিছু গুছিয়ে দিয়ে লাইট অফ করে ডিম লাইট অন করে প্রহর বেরিয়ে যায়। উদয় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে নাদিয়া পিঠে থাকা বার্নের কথা স্মরণ হয়। রাতে তো মলম দেওয়া হলো না। নাদিয়া কি ঘুমিয়ে গেছে? ডাকবে ওকে? যদি ঘুমিয়ে থাকে তাহলে তো আবার ঘুমে ডিস্টার্ব হবে। ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। ফজরের আজান কর্ণকুহরে পৌঁছাতেই ঘুম ছুটে যায় নাদিয়ার। শোয়া থেকে উঠে বসে, এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে খোপা করে নেয়। তারপর ডিভান থেকে নেমে দাঁড়ায়, তাকায় বেডের দিকে। উদয় চাদর দিয়ে কোমর অব্দি ঢেকে চিত হয়ে শুয়ে আছে। ডিম লাইটের নীল আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে না উদয়ের চেহারা। ডিভান থেকে ওড়নাটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে, ফ্রেশ হয়ে অজু করে আসে। হাত মুখ মুছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করে রেখে ব্যালকনিতে চলে যায়। বাইরে এখনো অন্ধকার হয়ে আছে, নিয়ন বাতি জ্বলছে বাড়ির চারিদিকে। লাইটের আলো পড়ছে সুইমিং পুলের পানিতে, যা দেখতে মনোমুগ্ধকর লাগছে নাদিয়ার কাছে। ছোট থেকে গ্রামে কাদামাটি পুকুর দেখে আসা নাদিয়ার কাছে এই টাইলসে তৈরি পুকুর অসম্ভব রকমের সুন্দর লাগছে। তার মধ্যে আবার এই নিয়ন বাতির আলো, যা সুইমিং পুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণে। সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে মুখস্থ সূরাতে তেলাওয়াত করতে শুরু করে গুনগুনিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ভোর হওয়া দেখে। মালি ফুলের বাগানে পানি দিচ্ছে সযত্নে নাদিয়া রুমে ফিরে আসে। উদয় শোয়া থেকে উঠে জিম ধরে বসে আছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায়। নাদিয়াকে দেখে কিছু সময় তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। ওয়াশরুমে যেতে হবে, বেশ চাপ দিয়েছে। ভাইটা আসছে না কেন এখনো? উদয়ের চোখ মুখ দেখে নাদিয়া হয়তো বুঝতে পারলো উদয়ের মনের কথা। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? নাদিয়ার কথা শুনে আবারও চোখ তুলে তাকায়। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? উদয় দুদিক মাথা নাড়ায়, হাতের ইশারায় নাদিয়াকে কাছে ডাকে। এগিয়ে আসে নাদিয়া। উদয় নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয়, 2 পা ঝুলিয়ে বসে হাত বাড়িয়ে স্টিকটা ধরে গম্ভীর স্বরে বলে। ডান পাশ থেকে ধরো আমাকে। নাদিয়া না ধরে দাঁড়িয়ে থাকে, ভ্রু কুঁচকে তাকায়। কি বলছি শুনতে পাচ্ছ না? নাদিয়া মিনমিন করে বলে। আমি ধরতে পারবো? আবার পড়ে যান যদি? পড়বো না, ধরো তুমি। সিরিয়াস অবস্থা কিন্তু, তাড়াতাড়ি ধরো। উদয় তাড়াহুড়ো দেখে দ্রুত ধরে ওকে। উদয় নাদিয়ার কাঁধে আর স্টিকে ভর করে আস্তে আস্তে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। উদয়কে ওয়াশরুমে হাই কমোটের উপর বসিয়ে দিয়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় গলা ছেড়ে ডেকে বলে। ডোরের কাছে দাঁড়িয়ে থাকবে, দৌড়ে যাবে না। আচ্ছা। ফ্রেশ হওয়া শেষ হলে উদয়কে ধরে আবারও রুমে নিয়ে আসে নাদিয়া। আজকে উদয়কে আনা নেওয়া করতে খুব একটা কষ্ট হয়নি নাদিয়ার। ওই দিন রাতে উদয় ইচ্ছে করে অমন করেছিল, আজকে শিওর হলো। কি বদলোক ভাবা যায়। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে। ওই ওখানে হ্যান্ড এক্সারসাইজ বল আছে, ওটা নিয়ে আসো। উদয়ের কথা মতো বলটা এনে দেয় নাদিয়া। বলটা বাম হাতের মুঠোয় নিয়ে চাপ দেয়, আবার ছেড়ে দেয়। কতক্ষণ একই কাজ করে। তারপর বাম হাত থেকে ডান হাতের মুঠোয় পুরে দেয়। ডান হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চাইলেও পারে না। বাম হাতের সাহায্যে ডান হাতের আঙ্গুলগুলোতে চাপ দিতে শুরু করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উদয়ের কাজকর্ম। এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের। দুজনেই তাকায় প্রহরের দিকে। প্রহর এগিয়ে এসে দাঁড়ায় বড় ভাইয়ের সামনে। ভাইকে ফ্রেশ চকচকে দেখে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। তারপর মনে মনে বেশ খুশি হয়, কিন্তু সেই খুশি ঝামাচাপা দিয়ে বলে। তুমি একা একা ফিরে চলে কিভাবে ব্রো? উদয় বুঝতে পারে প্রহর সবকিছু বুঝে না বুঝার ভান করছে, তাই আর কিছু বলে না। বলছো না কেন? ফ্রেশ হলে কিভাবে? উড়ে উড়ে গিয়ে। প্রহর ভাইয়ের পিঠের টি শার্ট উপরের দিকে তুলে পিঠে হাতড়ে দেখে। প্রহরের কর্মকাণ্ডে বিরক্ত উদয়। কি করছে এই ছেলে? নাদিয়া চুপচাপ 2 ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উদয় প্রহরকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে বলে। পাগল হয়েছিস?
এমন করছিস কেন? তোমার ডানা খুঁজছি, কিন্তু পাচ্ছি না তো। কোথায় ডানা? মানুষের ডানা হয় নাকি? সর আমার সামনে থেকে। তুমিই তো বললে উড়ে উড়ে ফিরে যেতে গিয়েছিলে। ডানা ছাড়া কিভাবে উড়লে ব্রো? আমাকেও একটু বলো, আমারও উড়ে বেড়ানোর অনেক শখ। ফালতু কথা বন্ধ করবি? বলো না ব্রো, কিভাবে উড়লে? বিরক্ত হয় উদয়, রাগী চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে উদয়। এইভাবে তাকিও না, ভয় করে। তুই ভয় পাস? প্রহর দুদিকে মাথা নাড়ায়, ভয় পায় না। তারপর হেসে বলে, ভাবিকে কি ভালোবেসে ফেললে নাকি ব্রো? সেদিন তো হম্বিতম্বি করে খুব বললে, ওর সাহায্য লাগবে না। বাকি কথা শেষ করতে পারে না প্রহর। তার আগে উদয় খামচে ধরে প্রহরের চুল। নাদিয়া কপাল ভ্রু কুচকে তাকিয়ে আছে। আহা ব্রো, ছাড়ো, ব্যথা পাচ্ছি। এসব কথা বলবি আরো? হ্যাঁ, না না না, বলবো না, ছাড়ো, এখন অনেক ব্যথা পাচ্ছি। নাদিয়া দুজনের দিকে তাকিয়ে আছে, কিছু বুঝতে না পেরে। প্রহর কি বা বললো, আর উদয় এভাবে চুল ধরেই বা আছে কেন? উদয় নাদিয়ার দিকে তাকিয়ে মৃদু ধমক দিয়ে বলে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।